আমি কিন্তু সেটা চালু করতে পারিনি। আমি তো পাচ্ছি তারপরে আমাদের গ্রুপে না গ্রুপে এই গ্রুপে না লাইভ মেম্বার আছে বোর্ডটা করতে করতে যেটা পড়াচ্ছে সেটার উপরে তো আমাদের ভিডিও ওই করতে করতে দেখা যাচ্ছে বুঝতে পারছেন তখন ভিডিওটা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস আমাদের দণ্ডবিধি, পেনাল কোড। সো সাউন্ডটা একটু প্রবলেমেটিক। আমরা দেখতে পাচ্ছি দণ্ডবিধি। দণ্ডবিধিতে আমরা যেটা দেখব, কি কোশ্চেনটা আসবে আপনার লক্ষ্য রাখেন। এখানে প্রত্যেকটা জিনিস পড়তে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতেছি, আইনের ইতিহাস। 20টা কোশ্চেন কোথা থেকে আসবে একটু মার্ক করি। এখান থেকে এক পিস আসবে, আইনের ইতিহাস থেকে একটা কোশ্চেন আসবে, তাহলে এইটা মার্ক করব। সাল আসবে না। ধারার থেকে কোশ্চেন আসবে 2 পিস, 2 থেকে 3 পিস। আর প্রকারভেদ থেকে আসবে একটা। সংখ্যাবিন্যাস থেকে মোটামুটি 1 পিস। উপাদান থেকে আসবে 1 পিস। সর্বোচ্চ শাস্তির থেকে আসবে 1টি। সর্বনিম্ন থেকে আসবে 1টি। বয়স থেকে আসবে কোশ্চিন 1টি। সদস্য থেকে কোশ্চিন আসবে 1টি। অধ্যায়ের বিষয় থেকে কোশ্চিন আসবে 1টি। তাহলে মোটামুটি পেলাম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কোশ্চিন পেলাম। এই সাইডে 12টার মতো, 11-12টা। এ পাশ থেকে মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা 10টা আছে, সেখান থেকে কোশ্চেন আসবে 1 পিস। 10টি ধারা আছে আমরা জানি। জরিমানার থেকে কোশ্চেন আসবে 1 পিস। শাস্তি এখান থেকে 1 পিস। সাধারণ ব্যতিক্রম থেকে কোশ্চেন আসবে 1 পিস। আইন কমিশনের চেয়ারম্যান ইতিহাসের সাথে জড়িত, লাগবে না। শাস্তির প্রকারভেদ এখান থেকে 1 পিস। মৃত্যুদণ্ডের বিধান 1 পিস। আর বিখ্যাত মামলার থেকে 1 পিস এবারে আসবে। সারা জীবন আসেনি, এবারে আসবে। সো মোটামুটি এখান থেকে ঘুরে পেয়েছে বিগত কোশ্চেন থেকে 2-1টা আসবে, তবে ধারাটার থেকে একটু বেশিও আসতে পারে, 3 পিসও হতে পারে। সো এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি একটা কনসেপ্ট, যে একটা সন্তান যখন এই বিষয়টাকে উপলব্ধি করতে শিখেছে, তারপরে সেটাকে ক্লিক করতেছে, তখন তারা ভালো করবে। সো আমরা এটাকে অমিট করে দিলাম। ছবি উঠা হয়েছে, স্ক্রিনশট অনেকে দিতে পারেন। আর বারবার বলতেছে এটা ল ডক্টরের বইটা তাড়াতাড়ি কিনে ফেলেন, তাড়াতাড়ি। সময় যদি নষ্ট না করে ভালো একটা ফাইট দিতে চান, অর্থনৈতিক সংকট থাকলে সেটা ভিন্ন জিনিস, হয়তো একটু কম দিলেন, সেটটা কিনে ফেলেন। প্রিলি, রিটেন, ভাইবা, মডেল টেস্ট, এই 4টা জিনিস লাগবে ফরজ। কি কি লাগবে আমি মার্ক করে দাগায় দিব, ওইটুকুই খালি বাসা যায় করবেন, এর বাইরে পড়া লাগবে না। ওই দাগায় দিব একবারে, একদম একদম শুধু ওইটুকুই দৈনিক আবার দেখলে খেলায় এনাফ, এর বেশি পড়াও লাগবে না। এইটা আমি সুবিধা করে দিব। হ্যাঁ, সো এটা আমি স্টুডেন্টের জন্য কালকে রাতে ভাবলাম যে তাদের করে দেয়। আইনের কথা অল্প, এই কথা অল্পতে যে জিনিসটা লাগবে, একটা জিনিস আমাদের পড়তে হবে। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে সাহেব। কে ছিলেন? এই জিনিসটাই শুধু আপনাকে লাগবে পড়া 100%। কি লাগবে? যে ভারতীয় উপমহাদেশে প্রথম একটা আইন কমিশন হয় 1834-এর দিকের সেই কথা। এই পেনাল কোডের খসড়া প্রণয়ন করতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ভদ্রলোকের নাম ছিল থমাস ব্যাবিংটন ম্যাকুলে। সেই ভদ্রলোক ছিলেন ব্যাবিংটন ম্যাকুলে সাহেব। কেমন ছিল দেখতে, আমরা তাদের চেহারাটা একটু দেখে আসি। আমরা থমাস ব্যাবিংটন ম্যাকুলে ভদ্রলোকের চেহারাটা কেমন আমরা একটু দেখে আসি, তাকে একটু দেখে আসি। এই সেই ভদ্রলোক ছিলেন দুর্দান্ত থমাস ব্যাবিংটন ম্যাকুলে ভদ্রলোক। এই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভারতীয় উপমহাদেশে 1834 সালে
প্রথম আইন কমিশন গঠন করা হয়। এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই ভদ্রলোক থমাস ব্যাবিংটন ম্যাকুলে সাহেব। ওনাকে দায়িত্ব দেওয়া হয় প্যানাল কোড তৈরি করার, পিসি প্যানাল কোড তৈরি করার দায়িত্ব। উনি আরো 4 জন ইনি ছিলেন এখানকার চেয়ারম্যান সাহেব। ইনি কে ছিলেন বলেন তো স্যার? ইনি ছিলেন চেয়ারম্যান। এর সাথে আরো 4 জন কমিশনার ছিলেন। এর সাথে আরো কয়জন কমিশনার ছিলেন? 4 জন কমিশনার ছিলেন। এই 4 জন কমিশনারও ছিলেন কিন্তু ইনার সাথে। তো এই নামটা আপনি যদি ভুলে যান তাহলে কপালে দুঃখ আছে। তাহলে তার চেহারাটা দেখেও যেন মনে হয় থমাস ব্যাবিংটন ম্যাকুলের চেহারাটা এমন ছিল। সো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে থমাস ব্যাবিংটন ম্যাকুলের ভদ্রলোকের চেহারা ছিল এরকম। ইনি যদি বসে থাকেন, কল্পনা করছি উনি যদি বসে থাকেন সেভ ইমেজেস করে, আমরা কিন্তু চিন্তা করতে পারি ডেস্কটপে এটাকে সেভ দিলে আপনি কিন্তু সেখান থেকে থমাস ব্যাবিংটন দৃশ্যপটটা আপনি এখানে ভেসে আসতে পারে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আইন পড়াচ্ছে তারা এই ভিজুয়ালাইজেশন আপনাকে দেখাতে পারবেন। সাথে সাথে যে আপনাকে একটা স্মার্ট দুনিয়াতে প্রথম আইন কমিশন আমাদের 1834 সালে হয়েছে, প্রথম আইন কমিশন। এই প্রথম ল কমিশনের চেয়ারম্যান কে ছিল? পেনাল কোডের যে খসড়া প্রণয়ন করতে এই থমাস ব্যাবিংটন ম্যাকুলে। তো থমাস ব্যাবিংটন ম্যাকুলে ভদ্রলোক ছিল সেখানকার কে? চেয়ারম্যান। তাহলে এই নামটা যদি বলা হয়, পরীক্ষায় যদি বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, আপনি এই ভিজুয়ালাইজেশন চোখে কিন্তু ভাসবে সেদিন যে ইনি ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে সাহেব। আমাদের মনে থাকবে কিনা? এই থমাস ব্যাবিংটন ম্যাকুলের সাথে আরো 4 জন কে ছিল? আরো 4 জন ছিলেন কমিশনার। আরো 4 জন কে ছিলেন? কমিশনার। এই কমিশনার ছিল অ্যান্ডারসন মিলেট ম্যাকলিওড। অ্যান্ডারসন মিলেট ম্যাকলিওড। আরেকজন ছিল, আমরা একটু দেখে আসি সেখান থেকে তারা কি বলছিলেন সেদিন, তারা কি বলছিলেন, সেখানে কি করছিলেন আসলে আমরা দেখব, পুরোটাই দেখব। তো মূলত যেটা আমাকে করতে হচ্ছে এইটুকু পড়তে হচ্ছে। আর সর্বশেষ এই আইনটা সংশোধন করা হয়েছে 2004 সালে। 2004 সালে 82-83-তে 9 বছরের কম শিশুর কাজ অপরাধ নয়, আবার 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম শিশুর কাজ অপরাধ নয়। এইখানে একটা কনসেপ্ট গ্রো করেছে, সেটা হচ্ছে ডলি ইন কেইপাক্স। ডলি ইন কেইপাক্স পরীক্ষায় বলতে পারে ডলি ইন কেইপাক্স নীতির প্রতিফলন ঘটেছে কত ধারায়? 82 এবং 83 ধারায়। 82 এবং, আমরা পারবো না, খুবই মজা করে শিখবো। ডলি ইন কেইপাক্স মানে কি? ডল ডল শুনতেছে, পুতুলের মতো মনে হচ্ছে। তাহলে এই আইনটা কি ধরনের আইন? আমরা কিন্তু জানি মৌলিক বা মূল আইন বা তথ্যগত বা সাবস্ট্যান্টিভ ল, হোয়াট এভার মেবি, এটা হচ্ছে মূল আইন। ক্লিয়ার? মোট ধারা 511 এগুলো পড়া লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি শুধু পড়বেন এইটুকু। ক্লিয়ার? এইটুকু শুধু পড়বেন। হ্যাঁ, ডলি ইন কেইপাক্স। আর একটা বিষয় লক্ষণীয়, আপনাকে মনে রাখতে হবে সফিক্স যে একটা মেথড, দুর্দান্ত এক লাইন প্রজেক্ট, এই এক লাইন প্রজেক্টটা আপনাকে শেষ করতে হবে। যদি আপনারা এক লাইন প্রজেক্টটাকে না মনে করেন তাহলে কিন্তু পড়া মনে থাকবে না। এক লাইন প্রজেক্ট কি? পুরো আইনটাকে আমরা একবার দেখেছিলাম বেবি দেশ বিবি। এই বেবি দেশ বিবির মাঝে সব কিছু লুকিয়ে আছে। বেতে কি হচ্ছে? বেসিক আলোচনা। এই আইনের বেসিক আলোচনা হচ্ছে কত থেকে কত বলেন তো বাবা? বেসিক আলোচনা কত? তাই কি? আর এই বিতে কি? বিবিধ অপরাধ। তাহলে কোথায় বিবিধ অপরাধ? কত থেকে কত ধারা? দেহ সংক্রান্ত অপরাধ কত? দেহ ও জীবন সংক্রান্ত অপরাধ কত থেকে কত ধারা? সম্পত্তি সংক্রান্ত অপরাধ কত থেকে কত ধারা? 1, 2, 3, 4। আর বিবিধ অপরাধ কত থেকে কত ধারা? কে বলতে পারেন? আমরা শিখিয়েছি যে বেবি দেশ বিবি, দুজনের গল্প হচ্ছে, স্বামী স্ত্রীর গল্প হচ্ছে, বাচ্চা কাচ্চা হয় না, এই স্ত্রীকে স্বামী বলতেছে বাচ্চা টাচ্চা একটু বেবি দেশ বিবি। বেসিক আলোচনা কত থেকে কত ধারা আমরা শিখাইছিলাম, মনে আছে আপনাদের? এই আইনের বেসিক আলোচনা কত থেকে কত শিখাইছিলাম আমরা, মনে আছে না নাই? বেসিক আলোচনা আমরা শিখাইছিলাম 1 থেকে 120-এর খ পর্যন্ত। 1 থেকে 120-এর খ পর্যন্ত আমরা বেসিক আলোচনা পড়াইছিলাম। আর
বিবিধ অপরাধ 1 পড়াইছিলাম, তাহলে 121 থেকে কত? 298। বিবিধ অপরাধ হচ্ছে 121 থেকে 298। আর দেহ সংক্রান্ত পড়াইছিলাম 299 থেকে 377। এবারে সম্পত্তি সংক্রান্ত শিখাইছিলাম 378 থেকে 462 খ। এরপরে বিবিধ অপরাধ তাহলে 463 থেকে 511 পর্যন্ত। মনে থাকবে এই বিষয়টা? এই বিষয়টা মনে থাকবে? বিবিধ অপরাধ 121 থেকে 298 দেখছিলো। আবার বিবিধ আরেকটা আছে, দুটো হয়ে গেল না? হ্যাঁ, দুইটা, বিবিধ অপরাধ 1, বিবিধ অপরাধ 2। একটা অপরাধ আর একটা অপরাধ সমূহ। বিবিধ অপরাধ 1, বিবিধ অপরাধ 2 মনে থাকবে বাবা? এই জায়গাটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এখন যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, অনেক সময় হয় না যে কোন অধ্যায় কোনটা, এই কোশ্চেন কিন্তু এরা দিবেই দিবে। কোন জিনিসটা কোন অধ্যায়ে আছে, কোন জিনিসটা কোন অধ্যায়ের বিষয়। তার মানে অধ্যায়ের বিষয় আপনাকে বারবার দেয় না যে পেনাল কোডের সাধারণ ব্যতিক্রম কোন অধ্যায়ের বিষয়। সাধারণ ব্যতিক্রম কিন্তু 4র্থ অধ্যায়ের বিষয়। কোন অধ্যায়ের বিষয়? এটা এ পর্যন্ত 3 বার কোশ্চেনটা আসছে। জুডিশিয়ারিতে আসছে 1 বার, বার কাউন্সিলে আসছে 2 বার। তার মানে কোন বিষয়টা কোন অধ্যায়ের বিষয় এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা জানার একটা কিন্তু সাধারণ ব্যতিক্রম যখন, তখন কিন্তু এটা আসছে 4র্থ। কেন? সাধারণে 4টা বর্ণ আছে, দেখেন। আকার চিন্তা করবেন না। দন্তস্ব, ধ, র, মূর্ধন্য, কয়টা বর্ণ? তাহলে কোথায় থাকবে তাহলে? কিন্তু যদি বলে সাধারণ ব্যাখ্যা সমূহ কোথায়, তখন কিন্তু দ্বিতীয়। সাধারণ ব্যাখ্যা কততে? দ্বিতীয় অধ্যায়। কেন? তখন আমার যুক্তি কি? তখন খ কিন্তু দ্বিতীয় বর্ণ। খ কি বর্ণ? দ্বিতীয় বর্ণ। খ কি বর্ণ? দ্বিতীয় বর্ণ। এখন লক্ষ্য রাখো একটা ফাঁকিবাজি বুদ্ধি, যেখান থেকে কোশ্চেন আসবে। দেহ বা জীবন সংক্রান্ত অপরাধগুলো 16তম অধ্যায়ের বিষয়। কারণ একটা মানুষের দেহে 16 কলা থাকে। 16 কলা থাকে। তাহলে 16তম অধ্যায়তে থাকবে কি? দেহ সংক্রান্ত। আর সম্পত্তিতে দন্তস্ব আছে, দন্তস্বতেই তো 17, এজন্য 17তম অধ্যায়। দন্তস্বতে কি? 17, এজন্য 17তম অধ্যায় কি আছে? যত সম্পত্তি সংক্রান্ত অপরাধ আছে, চুরি, ডাকাতি, দস্যুতা, সবগুলা কততে আছে? 17। এবার যদি আপনাকে বলা হয় ধর্ষণ কোন অধ্যায়ের বিষয়? হ্যাঁ, যদি বলা হয় ধরো আমি বলতেছি আন্দাজে, যদি বলি অপহরণ 16, কারণ দেহ তো। যদি বলা হয় অবৈধ বাধা, 16তম অধ্যায় পড়তে হচ্ছে। যদি বলা হয় আন্দাজে যদি বলি আঘাত, হ্যাঁ, যদি বলা হয় গুরুতর আঘাত, যদি বলা হয় অপবাহন, যদি বলা হয় ছিনতাই, পড়া লাগতেছে? যদি বলা হয় প্রতারণা, এটা 17। প্রতারণা তো সম্পত্তি এগুলা নিয়ে করবে। হ্যাঁ, ছিনতাই করার সময় তো আঘাত করো, ভয় দেখাবে তাৎক্ষণিক। এবারে যদি বলা হয়, বুঝা গেছে কিনা? হ্যাঁ, এবার যদি বলে জালিয়াতি, তখন 18। কারণ জালিয়াতি করবে 18 বছর বয়সেই মানুষ জালিয়াতি করবে, বয়স হয়ে গেছে। যদি বলা হয় মানহানি 21, যদি বলা হয় বিবাহ 20, কারণ 20-এ 20-তে বুড়ি হয়, বিয়ে তো করাই লাগবে। 21 বছর বয়স হওয়া লাগে। আর মেয়েদের কত? 18 নাকি? আর অপরাধ সংগঠনের উদ্যোগ 23। তার মানে এখান থেকে শুধু পড়লেই হবে 4র্থ অধ্যায়, 16তম অধ্যায় আর 17তম অধ্যায়। অন্য পড়ার দরকার নেই। জানা রাখলেন জালিয়াতি 18, সর্বশেষ 23-এ অপরাধ সংগঠনের উদ্যোক্ত, 21 হচ্ছে মানহানি। হ্যাঁ,
এখানে সবগুলো ডিটেইলস একবার করতে হবে। না, এমনি কোথায় কোনটা আছে, কোন অধ্যায় কি আছে এটা পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝা গেছে কি যায়নি? ওকে, এখন আমরা দেখব যে আসলে মোটামুটি তাহলে আমরা একটা কনসেপ্ট নিলাম প্রথম থেকে, থমাস ব্যাবিংটন ম্যাকুলি। এখন আমরা কি পড়বো? বেয়ার অ্যাক্টের নির্যাস। তাহলে বেয়ার অ্যাক্টের নির্যাসে লক্ষ্য রাখি আমরা কিন্তু এই ভদ্রলোককে চিনেছি, এই নাম কি? আর চেয়ারে বসে আছে ব্যাবিংটন ম্যাকুলি। এর সাথে যে কমিশনার 4 জন ছিল, কয়জন ছিল? ক্যামেরুন, অ্যান্ডারসন, মিলেট আর ম্যাকলিওন। এখানে কি ছিল? এটা মনে রাখার উপায় কি? একা একা মেমি, একা মেমি, একা মেমি আসে। একা মেমি, এতে কি বলতো বাবা? অ্যান্ডারসন। কাতে কি? ক্যামেরন। হ্যাঁ, আর মেতে ম্যাকলিওড, আর মিতে মিলেট। একা মেমি, একা মেমি, একা মেমি। তার মানে 4 জন ছিল কে? কমিশনার। 4 জন ছিল কে? কমিশনার। মনে থাকবে এখানে, এতটুকু এখানে পড়তে হবে। এরপরে যেটা লাগবে, এই আইনটা কোন ধরনের আমরা কিন্তু জানি। এটা কেন মূল আইন এটা বলতে জানো? যে মূল আইন হওয়ার শর্ত হচ্ছে সেখানে সংজ্ঞা থাকবে, যে কোনো জিনিসে সেখানে উপাদান থাকবে বা শাস্তির পরিমাণ থাকবে। মূল আইন হওয়ার শর্ত হচ্ছে অধিকার, এগুলো তাও হচ্ছে তত্ত্বগত আইন। ক্লিয়ার? কারণ এর পদ্ধতি নাই। যে পদ্ধতি কি জিনিস? তাহলে এটা যদি তত্ত্বগত হয়, এটা যদি তত্ত্বগত, বানানটা ভুল আছে, তত্ত্বগত বা মৌলিক বা সাবস্টেন্টিভ, এটা মৌলিক হচ্ছে এগুলা থাকলে, তাহলে পদ্ধতিগত আইন কেমন? সেখানে পদ্ধতি থাকবে। কি থাকবে? যেমন জবানবন্দি থাকবে, কি থাকবে? জেরা থাকবে, পুনর্জবানবন্দি থাকবে। তাহলে এগুলা কি এক একটা পদ্ধতি না? হ্যাঁ, এগুলা কি পদ্ধতি না? সেখানে কি আরজি দাখিল থাকবে, সেখানে কি লিখিত জবাব থাকবে, সেখানে কি শুনানি থাকবে, হ্যাঁ, সেখানে কি থাকবে? অন্তর্বর্তীকালীন কি, এই যে ব্যাপারগুলো পদ্ধতি। পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে? আসলিম হাজির মানে আরজি দাখিল হবে, সমন জারি থাকবে, লিখিত জবাব থাকবে, মধ্যস্থতা থাকবে, সিপিসিতে যদি যাই। তার মানে পদ্ধতি থাকলে পদ্ধতিগত আইন হবে। তবে একটা আইন একই সাথে পদ্ধতিগত এবং তথ্যগত হতে পারে। কিন্তু বাজারের বইয়ে এগুলা ভুল তথ্য আছে, আমাদের বইয়ে শুধু শুদ্ধ আছে। বাজারের যত বই আছে এগুলোতে ভুল তথ্য আছে। ওখানে বলছে সিপিসি শুধু, সবাই লেখছে শুধু পদ্ধতিগত আইন, এটা কিন্তু ভুল। এটা পদ্ধতি তথ্যগত দুটাই হবে। হ্যাঁ, মণিবনাম রামচরণ কেসে আমরা দেখেছি সেটা। তাহলে এখান থেকে আসবে। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? এখানে একটা লক্ষণীয় বিষয়, আপনি বাংলাদেশের ভিতরে যখন অপরাধ করবেন তখন 2 ধারা এগিয়ে আসবে। ধরো এই যে একটা বাংলাদেশ ভূখণ্ড, একটা মানুষ বাংলাদেশের ভূখণ্ডে কোনো ক্রাইম করতেছে, তখন কিন্তু 2 ধারা এগিয়ে আসবে। কিন্তু রাষ্ট্রীয় সীমানার বাইরে যদি অপরাধ করেন, ধরেন আপনি মায়ানমারে অপরাধ করতেছেন, তখন কিন্তু 3 ধারা আর 4 ধারা এগিয়ে আসবে। এখন প্রশ্ন মনে দানা বাঁধতে পারে যে 3 আর 4-এর মধ্যে আবার পার্থক্য কি? 3 ধারা বললো, আবার 4 ধারা বলার দরকার কি? 3 ধারাতে শুধু বাংলাদেশি নাগরিক, কিন্তু এখানে বাংলাদেশি নাগরিকও এবং বিদেশিও। তার মানে 3-এ হচ্ছে বাংলাদেশি নাগরিক বাইরে অপরাধ করবে, এখান থেকে গিয়ে এখানে অপরাধ করবে। কিন্তু এটা কি 4-এ কি বাংলাদেশি নাগরিকও এবং বিদেশিও বাইরে অপরাধ করবে। হ্যাঁ, জয়েন্টলি না, পৃথক হতে পারে। মূল করতে হবে রাষ্ট্রীয় সীমানার বাইরে অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যক্তি 4-এই, এটা 188 আসে। ক্ষেত্র 2টা, যে কোনো স্থানে বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা বিমান বাংলাদেশি বিদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিক করবে 4-এর 1-এ, আর বাংলাদেশি বিদেশি করবে 4-এর 2-এ প্রযোজ্য। না না না, এমন না। ধরো বাংলাদেশি নাগরিক বিদেশে কোনো মায়ানমার অপরাধ বা ইউএসএ অপরাধ করতেছে, তখন কি এগিয়ে আসবে? আর যদি বলা হয় বাংলাদেশিও করতেছে বিদেশি নাগরিকও করতেছে, 4। ক্লিয়ার? এতটুকুই জানেন, বেশি প্যাসেজ আর দরকার নাই। নাগরিকত্ব কে নিল, ইয়া নিল, এর দরকার নাই।
ধরেন উগান্ডার একটা মানুষ বাংলাদেশে আসে ক্রাইম ঘটাইছে ফার্মগেটে, তাহলে 4 আসবে। আর বাংলাদেশের একটা নাগরিক মনে উগান্ডা যায় করছে, তাহলে 4। তাহলে বাংলাদেশে যদি হয়, বাইরে যে অপরাধ করতেছে, তাহলে বাংলাদেশি নাগরিক তখন 3, আর বিদেশি নাগরিক যখন এসে আমাদের মাটিতে করতেছে 4। ব্যাপক প্যাসে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, প্যাসে যাওয়া মানে কিন্তু কপাল খারাপ আছে, উল্টাপাল্টা হয়ে যাবে। এখন আসলে সাধারণ ব্যাখ্যা, ব্যাখ্যা মানে কি সংজ্ঞা, কোনটার কোন সংজ্ঞা কোথায় আছে। ধরেন 6 থেকে 52 কয়ে কিন্তু সংজ্ঞা আছে, তাই না? কিন্তু এত পড়া তো মানুষের মনে থাকবে না। তাহলে শুধু বিচারকের সংজ্ঞা কোথায় আছে? বিচার আদালত লাগবে না। অবৈধ লাভ কোথায় আছে? এখান থেকে শূন্যস্থান আসবে পরীক্ষায়। কেমনে আসবে আমরা দিয়ে দিব। অসাধু ভাবের এখানে 24, এখান থেকেও আসবে শূন্যস্থান। কেমনে আসবে আমরা নিচে প্রশ্ন সেট করা আছে, আমরা বলবো। ক্লিয়ার? এরপরে প্রতারণামূলক ভাবে কোথায় আছে 25, এগুলোতে এই 3টার থেকে শূন্যস্থান পড়তে হবে। ক্লিয়ার? আর অপরাধের সংজ্ঞা দেয়া আছে কোথায়? 40-এ। সরল বিশ্বাস গুড ফেথ কোথায় আছে বাবা? 52-তে। আশ্রয় কোথায় আছে? আশ্রয় হারবার 52 ক। মনে থাকবে এতটুকু? এতটুকু মনে থাকবে কিনা? তবে গুড ফেথটা খালি দেখো, অত পড়ার লাগবে না, শুধু গুড ফেথ 52। একটা ফৌজদারি অপরাধ হতে গেলে কি কি লাগবে? একটা ক্রাইম ফৌজদারি হতে গেলে কি ম্যানস-রিয়া লাগবে না? এই ম্যানস-রিয়া ল্যাটিন টার্ম, ম্যানস-রিয়া ল্যাটিন টার্ম, যার অর্থ হচ্ছে গিল্টি মাইন্ড। ম্যানস মানে হচ্ছে গিল্টি, রিয়া মানে কি না, রিয়া মানে তো হওয়ার কথা মাইন্ড, গিল্টি। আর ম্যানস মানে তো হওয়ার কথা মাইন্ড, উল্টে যাবে। তাহলে গিল্টি মাইন্ড পরীক্ষায় আসতে পারে। মিন্স-রিয়া শব্দের অর্থ কি? উত্তর কি দেখাবা? আর যদি বলা হয় অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম, এগুলো বন্ধ করো, ওখানে ওটা লাগিয়ে দাও, গেটটা লাগিয়ে দাও। তাহলে আমরা কি পেলাম? অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম নিসিম ইন সিট্রিয়া। অপরাধজনক কার্যটা কি জিনিস? অ্যাক্টাস রিয়াস বা নীতি, অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম নিসিম ইন সিট্রিয়া। তার মানে পরীক্ষায় শুধু এত পড়ার দরকার নাই, এখানে শুধু পড়বা মেন্স-রিয়া। বলবে যে মেন্স-রিয়া শব্দের অর্থ কি, মেন্স-রিয়া শব্দের অর্থ কি, শুধু অপরাধী মন বা ইংলিশে গিল্টি মাইন্ড, এতটুকু পড়বো, আর বাইরে পড়বো না। এরপরে পরার্থ দায়, পরীক্ষায় কিন্তু আসতে পারে পরার্থ দায় সংক্রান্ত, ভিকারিয়াস লায়াবিলিটি সংক্রান্ত ধারা কোনগুলো? ভিকারিয়াস লায়াবিলিটি হচ্ছে কি জিনিস? যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় কিন্তু প্রযোজ্য নয়। কেন নয়? যে ব্যতিক্রম পিতা পুত্রের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে যদি খুন করে, উক্ত ক্ষেত্রে পিতা পুত্র উভয়ই কিন্তু দায়ী হবে, যদি পিতা গুলি করেনি। মূল কথা হচ্ছে একজন কোনো ধরেন এ বি, এ অপরাধ করেনি, তাহলে কি শাস্তি পাবে? এ অপরাধ করছে, এ পাবে। কিন্তু পিতা পুত্রের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা যদি থাকে যে ওকে গুলি করে মেরে দেয়, তাহলে পিতা যদি গুলি নাও করে অপরাধী কিন্তু তাহলে দুজনেই হবে। তাহলে ভিকারিয়াস লায়াবিলিটি হচ্ছে পরার্থ দায়, একজনের অপরাধ আরেকজনের উপর চাপে যাবে। কিন্তু দিন শেষে ফৌজদারিতে যে অপরাধ করবে তারই তো ক্রাইম ঘটবে নাকি? যে অপরাধ করবে তারই তো সাজা হওয়ার দরকার। কিন্তু এক্সেপশন কোনটা? পিতা পুত্রের পূর্ব পরিকল্পনা যদি থাকে একজনকে গুলি করবে, তো সেক্ষেত্রে কিন্তু দুজনেই। হ্যাঁ, তাহলে পরীক্ষায় যেটা পেজ দিতে পারে নিচের কোন ধারা, দণ্ডবিধির কোন ধারা পরার্থ দায় সংক্রান্ত নয় বা হয়? তাহলে 34 ধারা কিন্তু পরার্থ দায় হবে। কেন? বঙ্গবন্ধুকে যখন মার্ডার করছিল মেজর বজলুল হুদা ভার্সেস স্টেট কেসে, সুলতান শাহরিয়ার বলছিল আমি রেডিও স্টেশনে ছিলাম, আমি গুলি করিনি। আতুর ঘরে কে? আমি তো কলা খাইনি, আমি তো খাইনি। কিন্তু ও কিন্তু যেমন সাকা চৌধুরী থেকে শুরু করে সবগুলাই তো যুদ্ধ অপরাধীদের সবাই একসাথে হলো না, ফাঁসি দিল না? তার মানে পরার্থ দায় ভিকারিয়াস লাভ 149 আবার কি 5 বা ততোধিক সদস্য হবে। আর এখানে কি সর্বনিম্ন 2 জন নাকি? আর 109 কি অ্যাবেটমেন্ট, 120-এর খতে, 120-এর খ, এই কটা ধারাতে আপনার পরার্থ দায়ের। কারণ 396 খুন সহ ডাকাতিতে একজন মনে করেন গুলি করে মারছে ডাকাতি করতে গিয়ে, তাহলে সবাই দায়ী হবে না? তাহলে পরীক্ষায় যদি পেজ দেয় পরার্থ বা ভিকারিয়াস লায়াবিলিটি, এটাকে ইংলিশে বলা হয় ভিকারিয়াস লায়াবিলিটি, পরীক্ষায় বলতে পারে দণ্ডবিধির কোন কোন ধারা ভিকারিয়াস লায়াবিলিটির সাথে জড়িত। মনে থাকবে 34, 149, 109, 120-এর খ, 121-এর ক আর 396। আর এবং এই জিনিসটা কি আমি বুঝাতে পারছি কিনা? ধরেন
ডাকাতি করতে গিয়ে 396 তো খুন সহ ডাকাতি, তাহলে খুন সহ ডাকাতি করতে গিয়ে আমরা দেখেছি বারেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পারার কেসে। তো সেখানে কিন্তু বিভিন্ন কেসে আমরা দেখেছি যে ল্যান্ডমার্ক ডিসিশন আমাদের বইগুলোতে দেওয়া আছে, সুন্দর করে প্রমাণ করে দেওয়া আছে আইনটা। যারা আমাদের বই কিনবে তারা ভালো করবে। তাহলে এখানে ধরেন একটা ডাকাতি করতে গিয়েছে 8 জন বা 10 জন, 5 বা ততোধিক তো হতে হবে, তাই না? ডাকাতির সদস্য কত? 5 বা সর্বনিম্ন কতজন? 5 জন। তাহলে এখানে গিয়ে কি সবাইকে গুলি করা লাগবে? একজন বিপদে পড়ছে, গুলি করছে, মরে গেছে। তাহলে এই মুহূর্তে সবাই দায়ী হবে কিনা? ভিকারিয়াস লায়াবিলিটি হবে কিনা? ইংলিশে ভিকারিয়াস লায়াবিলিটি, আর বাংলায় পরার্থ। পরার্থ মানে কি? পরের কাজের জন্য আমিও দায়ী হব, সমানভাবে দায়ী হব। বুঝছি কিনা জিনিসটা? আচ্ছা আচ্ছা, এরপরে অভিন্ন অভিপ্রায় বা যৌথ দাঁড়ায়। অভিন্ন অভিপ্রায়ের এখানে যেটা পড়তে হবে 34 ধারাটা পড়তে হবে। কি পড়তে হবে? এই 34 ধারাটা পড়তে হবে। এই অভিন্ন অভিপ্রায় এভিডেন্স অ্যাক্টে আছে 10 ধারায়, সেখানে কমন ডিজাইন লেখা আছে, আর এখানে আছে কমন ইন্টেনশন। এর শর্ত 4টা। এর শর্ত কয়টা? কারণ 34 ধারাতে 4 এখানে লেখাই আছে, শেষে 4 দিয়েই আছে ডিজিট। পরীক্ষা আসতে পারে এর শর্ত কয়টি? 4টি। ওই ধারাতেই লুকে আছে 4টি। মনে থাকবে কিনা? এই 4টা শর্ত কি কি? পূর্ব পরিকল্পনা থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে, সর্বনিম্ন সদস্য 2 জন হতে হবে, এবং স্বতন্ত্র অপরাধ ক্রিয়েট করবে। 4টা উপাদান। স্বতন্ত্র মানে কি? আলাদা। কিন্তু স্বতন্ত্র মানে সবাই একই সাথেই জয়ী হবে, আলাদা আলাদা ভাবে মানে একসাথেই পৃথক যদি হয়। স্বতন্ত্র যদি, স্বতন্ত্র শব্দের অর্থ কি? ভিন্ন। ধরো ভিন্নও যদি কেউ হয়, যে আমি বলছি আমি চুপ করে আসেন মারিনি, তবে যৌথভাবে দায়ী হবে, সেই জন্য স্বতন্ত্র বলা হয়েছে। ধরো তুমি 2 জন 2 বা ততোধিক গেছো, তবে 5 না, কে দেখা গেছে স্বতন্ত্র কে কেউ পাহারা দিচ্ছে। আমরা আচ্ছা প্রমাণ দিই, সেটা কিভাবে প্রমাণ দিলে বুঝবে? প্রমাণ একটু দেই, প্রমাণ না দিলে এটা বুঝবে না। না বুঝাই আগে, না বুঝালে বুঝবে না। না বুঝালে এত সহজ না। এতই যদি সহজ হলো না, তাহলে কামই হলো না। একটু লক্ষ্য রাখো বাবা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা পোস্ট মাস্টার, তাই না? দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আবরার ফাহাদ হত্যাতেও আমরা দেখেছি সেটা। এটা দিয়ে বুঝাই, সমস্যা নেই, একটা বুঝালেই হয়। আবরার ফাহাদ দিয়ে বুঝালে হবে, এটা দিয়ে বুঝালে। এই যে একটা পোস্ট অফিস, এটা এই জায়গাটার নাম ছিল শঙ্করীতলা। এই জায়গাটার নাম ছিল শঙ্করীতলা। এই শঙ্করীতলাতে পোস্টমাস্টার টাকা গুনতেছিল। এই যে গুনতেছে, 2 বা ততোধিক লোক এখানে চলে আসছিল। তার নাম হচ্ছিল বারেন্দ্র কুমার। এর মধ্যে একজন ছিল বারেন্দ্র কুমার। এই বারেন্দ্র কুমার ঘোষ বনাম কিং বনাম এম্পারার বা এম্পারার, 1925 সালের একটা কেস ছিল, দুর্দান্ত। তো এই কেসে আমরা দেখেছি অনেকেই বারেন্দ্র কুমার ঘোষ বলছে, কতিপয় লোক যা বলছে টাকা বার কর, দিচ্ছিল না। সরকারি ফান্ড দিব না রে ভাই, না 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 আমি দিতে পারবো না। এখানকার একজন এর ঠিক এই কপাল বরাবর গুলি করে তাকে মেরে ফেল দেয়। তখন কেস হয়ে যায় তখন নিম্ন আদালতে বারেন্দ্র কুমার ঘোষ বনাম এম্পারার কেসে আমরা দেখেছিলাম এই বারেন্দ্র কুমার ঘোষকেও ফাঁসি দিয়ে নিম্ন আদালত ফাঁসি দিয়েছিল। এখন বারেন্দ্র কুমার যুক্তি ছিল নিম্ন আদালতে যে এই প্রিভি কাউন্সিল, তখন ছিল আপিল আদালত প্রিভি কাউন্সিল, আপনারা জানেন ছিল না ব্রিটিশ আমলে? তখন কিন্তু প্রিভি কাউন্সিল ছিল অ্যাপিলেট কোর্ট। এই অ্যাপিলেট ডিভিশনে প্রিভি কাউন্সিলে আপিল করছিলেন ভদ্রলোক। আপিল করে বলছিল আমি তো দরজায় আমি স্বতন্ত্র অপরাধ, আমি তো দরজায় পাহারা দিচ্ছিলাম, ওরা ক্রাইম করছে, ওরা গুলি করছে, আমি কি করব? আমি স্বতন্ত্রভাবে দরজায় যাই, খালি পাহারা দিচ্ছিলাম যে কে আসতেছে না। এটা কি স্বতন্ত্র হলো না? আমি তো স্বতন্ত্রভাবে ছিলাম রে বাবা, আমি তো গুলি করিনি রে বাবা রে, আমাকে কেন আমি ফাঁসি দিচ্ছেন? তখন প্রিভি কাউন্সিল বলেছিলেন, তার নিম্ন আদালতের রায় বহাল রেখেছিলেন। তিনি বলেছিলেন যে 302 ধারা মোতাবেক তোর ফাঁসি হবে। কেন হবে? কারণ তোমাদের মধ্যে একটা কমন ইন্টেনশন ছিল। অস্ত্র তাহলে কেন নিয়ে গেছো? অবশ্যই কিছু বিপদ হলে গুলি করবা তোমরা। তাহলে তোমরা যৌথভাবে ভিকারিয়াস লায়াবিলিটিতে তোমরা
একইভাবে সমানভাবে দায়ী হবে। এই জন্য ফাঁসি কাস্টে তাদের ঝোলানো হয়েছিল। সম্ভবত আমি বুঝাতে পারছি, না পারলে আবার পরে আমাকে বলো, আমি বুঝাবো, কারণ সময় কম, কারণ অনেক পড়াতে হবে। তোমরা যদি সময় কিল করো প্রবলেম হবে। 1924 সালে ক্লিয়ার। শাস্তির প্রকারভেদ 5টা। এখানে শাস্তি আগে ছিল, যদি বলা হয় শাস্তির প্রকার ছিল কয়টা, 6 প্রকার। এখন বর্তমানে কয়তো, 5 প্রকার। এইটা মনে রাখার উপায় হচ্ছে মির্জা কাশ। মনে রাখার উপায় হচ্ছে, এটা আমাকে আবার নকল করে মানুষ পড়ায়। মির্জা কাশ, মৃতে কি মৃত্যুদণ্ড, যাতে কি যাবজ্জীবন কারাদণ্ড, কাতে কি কারাদণ্ড, আর দ্বন্দ্ব সতে সম্পত্তি বাজেয়াপ্ত, আর অতে অর্থদণ্ড। মির্জা, একজন মির্জাকে গল্প করতেছে, মির্জা হু হু করে কাশতেছে, বলছে মির্জা আবার কাশতো। মৃজা একটা ছেলের না, ওকে বলতেছে আবার কাশতো। মৃতে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের ধারা হচ্ছে 10টি। পেনাল কোডে মৃত্যুদণ্ডের ধারা আছে কয়টি, ওটা এক লাইনে আমরা পড়াবো। বোঝা গেছে না? যায়নি বাবা? দ্রুত পড়ো, দ্রুত না পড়লে তোমরা বিপদে পড়বে, কারণ সময় জুনে পরীক্ষা। একদম ধরা খাবা, একদম ধরা খাবা। বইগুলো নিয়ে নাও, আমি দাগাই দিব, ওই কটাই আসবে, টেনশনে কিছু নাই। ওই কটা দাগাই দেবো, ওর বাইরে কোশ্চেন আসলে ক্যাশব্যাক দেবো। যাও এখনই তোমরা বই কিনে ফেলবা সবাই, আর যারা যারা আছে ওই কটাই দাগাই দেবো, ওর বাইরে আসলে ক্যাশব্যাক গ্যারান্টি। বাংলাদেশে কোনো রাইটার নাই যে ক্যাশব্যাক গ্যারান্টি দিবে, অসম্ভব। সে চিন্তা করবে তার জীবনটা নষ্ট হলো, ক্যাশব্যাক দিয়ে আবার কি হবে, আরেকজন আবার বলবে। যাদের রিসার্চ আছে, গবেষণা আছে, তারা জানে যে কোনটা আসবে। তাহলে সর্বনিম্ন এই পেনাল কোডে সর্বোচ্চ শাস্তি কি, যে ফাঁসিতে ঝুলাচ্ছে নাকি, মৃত্যুদণ্ড না? শাহজাহান ফাঁসি দিচ্ছে না, বরিশালের মেয়ে ফাঁকি দিচ্ছে। আর সর্বোচ্চ কারাবাস কত, 30 বছর নাকি? সরকার কমায় সেটা 20 বছর করতে পারে। আর যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। কোন কেসে বলছে? আতাউর মৃধা কেসে। সর্বনিম্ন কারাবাস মেয়াদ কত, 24 ঘন্টা না? 10 টাকা বা উভয় 510 ধারাতে আছে। আর সর্বনিম্ন অর্থদণ্ড কত, 10 টাকা। তাহলে এখান থেকে একটা কোশ্চেন এবারে আসার সুযোগ আছে, 100% দাও। বুঝিনি কোনটা বাবা, বুঝিনি, বুঝিনি কি? শাস্তি আইনে 53 ধারাতে আছে 5 প্রকার। মৃজা কাশ, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। বোঝা গেছে না যায়নি? আরে এখন আমি ক্লাসে। তাহলে আমরা কি বুঝলাম, দিন শেষে কি বুঝতেছি, দিন শেষে কি বুঝলাম, বোঝা গেছে কিনা? তাহলে আমরা এটা ইয়া করে দেই, কারণ ওদের তো লোভ দেখানো শেষ আমাদের।